গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়। আজ ৮ম পর্ব। মতিউর অবাক হয়ে ওসমানের দিকে তাকিয়ে রইল। তার মুখ দেখে মনে হচ্ছে ওসমান সাহেবের কথার কোনো অর্থ সে বুঝতে পারছে না। সে বিস্মিত গলায় বলল, মিলিকে আপনি গ্রামের বাড়িতে নিয়ে কিছুদিন রাখতে চান? ওসমান সাহেব নিচু স্বরে বললেন, হ্যাঁ, তোমার যদি আপত্তি না থাকে। মতিউর থমথমে গলায় বলল, আপত্তি অবশ্যই আছে। সে দারুণ অসুস্থ মেয়ে। আপনার কাছাকাছি থাকলে সে কিছুটা সংযত আচরণ করে। এমনিতে তার আচার আচরণ আপনি কল্পনাও করতে পারবেন না। আর তাছাড়া কি? বোনের বিয়ে দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, এখন পাগল পুষতে হবে না। তুমি এভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? মতিউর চুপ করে গেল। ওসমান সাহেব বললেন, তুমি ওকে আমার সঙ্গে দিতে রাজি না? জি না, আমি ওকে ইন্ডিয়া পাঠাবো। রাঁচির মেন্টাল হসপিটাল আমার বন্ধুর একজন পরিচিত ডাক্তার আছে, প্রফেসর দেব শর্মা। ওনার সঙ্গে যোগাযোগ করছি। কবে নাগাদ পাঠাবে? এখনও কিছু জানি না। পাসপোর্ট ভিসা হাঙ্গামা আছে। আপনি দেশে কবে যাচ্ছেন? শিগগিরই যাব। এমনি যাচ্ছেন না কোনো কারণ আছে? এমনি যাচ্ছি। মিলি ঘুমোচ্ছিল। ওসমান সাহেব অপেক্ষা করলেন না, দেখা না করেই চলে এলেন। মাঝে মাঝে কারোর জন্যই অপেক্ষা করতে ইচ্ছা করে না। কোথাও যাবার আগে তিনি এক ধরনের উত্তেজনা অনুভব করেন। ঢাকা শহরে তার শিকড় গজিয়ে গেছে। কোথায় যাওয়া মানেই শিকড় ছিঁড়ে যাওয়া। মানুষ কি আসলে এক ধরনের বৃক্ষ? এই কথা ভাবতে ভাবতে তিনি বারান্দায় হাঁটতে লাগলেন। রাত প্রায় 11টা। আকবরের মা তার ছেলের সঙ্গে ফিসফিস করে কথা বলছে। ওসমান সাহেবের মনে হল তার মনের উত্তেজনা ওদের মধ্যেও সঞ্চারিত হয়েছে। অন্য সময় 11টার আগে আগেই জিতু মিয়া ঘুমিয়ে পড়ত। আকবরের মা ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকত টিভির দিকে। টিভির শেষ অনুষ্ঠানটি না হওয়া পর্যন্ত সে উঠত না। আজ টিভি চলছে না। আকবরের মা বারান্দায় এসে বলল, সাদিমু? না, চা লাগবে না। গরম দুধ দিমু 1 কাপ? তিনি চমকালেন। দুধ দেবার কথা বলে সে কি একটু বাড়তি যত্নের চেষ্টা করছে? রানু এখানে থাকার সময় শোবার আগে তাকে 1 কাপ বিস্বাদ গরম দুধ খেতে হতো। আজ হঠাৎ আকবরের মার হয়তো পুরনো কথা মনে পড়েছে। তিনি বললেন, দাও 1 কাপ। আকবরের মা আগুন গরম দুধ নিয়ে এলো। এতটা গরম তিনি আন্দাজ করেননি। মুখে নিতেই মুখ পুড়ে গেল। চিনি দিমু? চিনি লাগবে না, তুমি ঘুমাতে যাও। আপনি কবে আইবেন? ঠিক নেই, তুমি ঘুমাতে যাও আকবরের মা। সে গেল না, দরজা ধরে দাঁড়িয়ে রইল। জিতু মিয়া এসে ভয়ে ভয়ে দাঁড়াল তার মার পাশে। তিনি বিস্মিত হয়ে বললেন, কিছু বলবে আমাকে? জি না। তোমাদের আমি রানুর বাসায় রেখে আসব। ও নতুন বাসা করেছে, অসুবিধা হবে না। এখানে যে বেতন পেতে ওখানেও তাই পাবে। বলেই ওসমান সাহেবের মনে হল আকবরের মা কোনো বেতন নেয় না। তার বেতন সব জমা থাকে। একদিন সবটা একসঙ্গে নেবে। প্রায় 8 বছর সে আছে এখানে। এই দীর্ঘ 8 বছরে সে কোনো টাকা পয়সা নেয়নি। রানুকে বলেছে, নিলেই তো খরচ করে ফেলাম অপা, আপনার কাছে থাও। বেতন কত কি তা নিয়েও তার কোনো মাথা ব্যথা ছিল না। 100 টাকা করে হলেও প্রায় 10,000 টাকা। অনেকগুলি টাকা। এত টাকা নিয়ে সে কি করবে? ওসমান সাহেব বললেন, আকবরের মা, তুমি কি বেতনের টাকাটা চাও? অনেক টাকা জমেছে তোমার। টাকা নিয়ে আমি করুমটা কি? কারে দিমু? নিজের টাকা অন্যকে কি দেবে? নিজে খরচ করবে। আকবরের মা নিঃশ্বাস ফেলে বলল, আমরা আপনার সাথে যাইতে চাই ভাইজান। আমার সাথে কোথায় যাবে? দেশের বাড়ি। পাকশাক করণের লোক লাগবো না? পাকশাক কেটা করব? না, তার দরকার নেই। আকবরের মা ক্ষীণ স্বরে বলল,
আমরা কাপড় চোপড় ঠিক করে রাখছি। তিনি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। মানুষ মায়াবদ্ধ জীব, তারা মায়ায় পড়ে গেছে। শুধু মানুষই কি মায়াবদ্ধ? সমস্ত জীবজগতে কি মায়াবদ্ধ না? খুব ছোটবেলায় তিনি একটি কুকুর পুষেছিলেন। অত্যন্ত গোপনে বাড়ির গ্যারেজের পেছনে তার আহার এবং বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। কালে এটা কিংকংয়ের মতো মহাবলশালী একটা কিছু হবে, এই আশাতেই সম্ভবত তার নাম দেয়া হয়েছিল কিংকং। 1 মাসের মাথায় কুকুর সংবাদ প্রকাশ হয়ে পড়ল। ফয়সাল সাহেবের নির্দেশে একটা চটের বস্তায় তাকে মুড়ে পাঠিয়ে দেয়া হলো 7 মাইল দূরে। সবাইকে অবাক করে দিয়ে কিংকং 3য় দিনের মাথায় বাড়ি এসে উপস্থিত। গেটের ভেতর ঢুকেই সে খুব হইচই করে তার আনন্দ প্রকাশ করতে লাগল। তাকে আবার বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসা হলো আরও অনেক দূরে। বস্তায় ভরে দেয়া হলো কর্পূর, যাতে কর্পূরের গন্ধে অন্য সব গন্ধ এলোমেলো হয়ে যায়, ঘ্রাণ নিয়ে নিয়ে সে আর ফিরে আসতে না পারে। কিন্তু সে ফিরে এলো। 10 দিনের মাথায় কাহিল অবস্থায় সে উপস্থিত। এবার আর আগের মতো হইচই নেই, আনন্দ উল্লাস নেই, তার চোখে ভয়। ফয়সাল সাহেব রেগে আগুন হয়ে গেলেন। বাগানের মালিক কাশিম মিয়াকে বললেন, এমন একটা কিছু করো যাতে সে ফিরে আসতে না পারে। যদি সে ফিরে আসে তো তোমার চাকরি থাকবে না। কাশিম মিয়া ভয়ে ভয়ে বলল, বস্তাত ভরে পানির ডুবাই দিমু। যা ইচ্ছে করো, মনে রাখবে সে এলে তোমার চাকরি নট। কিংকং আর ফিরে আসেনি। তিনি দিনের পর দিন প্রতীক্ষা করেছেন কিংকং আবার আসবে। কতবার কাশিম মিয়াকে গোপনে জিজ্ঞেস করেছেন, সত্যি সত্যি পানিতে ফেলে দিয়েছেন কাশিম ভাই? কাশিম মিয়া চোখ কপালে তুলে বলেছে, তা কেমনি করি ছোট মিয়া, আমি মানুষ না, আমার নিজের পোলাপান আছে না? তাহলে আসে না কেন? আইব, একটু দেরি হইতেছে আর কি। 12 বছর বয়সে তার প্রথম রচনাটি কিংকংকে নিয়ে লেখা। আমার পোষা প্রাণী এই পর্যায়ে ক্লাস 7-এ তিনি রচনা লিখলেন। বাংলা স্যার মনমোহনবাবু সেই লেখাটি স্কুলের প্রায় সব কটি ক্লাসে পড়ে শোনালেন। তিনি ওসমান সাহেবের লেখার প্রথম মুগ্ধ পাঠক। মনমোহনবাবু তার বরিশালের উচ্চারণে লেখাটা পড়তে পড়তে হঠাৎ থেমে গিয়ে চোখ মুছতেন এবং ধরা গলায় বলতেন, পশু হয়ে জন্মানো বড় কষ্ট, অবলা প্রাণী, মুখে ভাষা নাই, মনের কথা কাউকে বলতে পারে না। ওসমান সাহেব বারান্দায় হাঁটতে লাগলেন। আকবরের মা তার ছেলেকে নিয়ে এখনো ফিসফিস করছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছে বোধহয়। আকাশে বিশাল একটা চাঁদ উঠেছে। শহরে জ্যোৎস্না হয় না কথাটা ঠিক নয়। শহরের জ্যোৎস্নায় অন্য এক ধরনের বিষণ্ণতা আছে। শহরের জ্যোৎস্না পুরনো দুঃখের স্মৃতি মনে করিয়ে দেয়। তিনি হাঁটতে হাঁটতে কিংকংয়ের কথা ভাবতে লাগলেন। সমগ্র সৃষ্টির মূল কথা কি? বিষাদ? হয়তোবা। কিন্তু গাঢ় বিষাদ, তীব্র বেদনা তিনি কি কখনো বোধ করেছেন? মোটা দাগের দুঃখ তাকে কখনো স্পর্শ করেনি। মার মৃত্যু, বাবার মৃত্যু, অথচ কিংকংয়ের কথা মনে হলে এখনো তীব্র বেদনা বোধ হয়। কেন হয়? ভাইজান আপনারে ডাকে। কে ডাকে? তিনি বিস্মিত হয়ে তাকালেন। এই দুপুর রাতে কে তাকে ডাকবে? টেলিফোন। তিনি বিরক্ত মুখে বসার ঘরের দিকে এগিয়ে গেলেন। বারান্দায় হাঁটতে তার ভালোই লাগছিল। সুর কেটে গেছে, আবার ফিরে আসা যাবে না। টেলিফোন করেছে নবী। দুপুর রাতে অকারণে মানুষকে বিরক্ত করা একমাত্র তার পক্ষেই সম্ভব। হ্যালো ওসমান সাহেব, কেমন আছেন? ভালো। গর্জিয়াস একটা চাঁদ উঠেছে বাইরে। আপনার লক্ষ্য করার কথা নয়, আপনার কাজ হচ্ছে মানুষ নিয়ে, প্রকৃতি নিয়ে নয়। হ্যালো, শুনতে পাচ্ছেন? পারছি। কিছুক্ষণ আগে একটা প্ল্যান হলো, আমরা কয়েকজন মিলে লঞ্চে করে বুড়িগঙ্গায় ঘুরব। সঙ্গে থাকবে হাজির মোরগ পোলাও, আর বুঝতেই পারছেন জলযাত্রার ব্যবস্থা। ওসমান সাহেব বলুন।
আপনি তৈরি হয়ে থাকুন, আমি আপনাকে নিতে আসছি। আমাদের সঙ্গে যাচ্ছেন নীতিশবাবু। চিনতে পারছেন ওনাকে? না। আপনি তো ভাই অবাক করলেন। নীতিশ শর্মা, কবি এবং নাট্যকার, কলকাতা থেকে এসেছেন। নীতিশবাবু আমার পাশেই আছেন। কথা বলবেন তার সঙ্গে? জি না, অপরিচিত কারোর সঙ্গে আমি কথা বলতে পারি না। অপরিচিত কেন হবে? নীতিশবাবুর লেখা তো পড়েছেন। স্বরবৃত্তে আসেনি কখনো, পড়েননি? কবিতা পড়ি না। নবী সাহেব শুনুন, আমি যাচ্ছি না আপনাদের সঙ্গে। কেন? আমি এই জাতীয় ব্যাপারগুলো ঠিক এনজয় করি না। মনিকাও যাচ্ছে আমাদের সঙ্গে। ওর ইচ্ছা আপনাকে সঙ্গে নেবার। আমি নিজে অবশ্য আপনার কোম্পানির জন্য তেমন উতলা নই। কি যাবেন? আমার শরীরটা ভালো নেই। আপনি তো এখানে ব্যায়াম করবার জন্য আসছেন না, লঞ্চের রেলিং ধরে জ্যোৎস্না দেখবেন। আমরা চাঁদপুর যাব, তারপর ফিরে আসব। নদীবক্ষে রাত কাটাব। নীতিশবাবুর স্ত্রীও যাচ্ছেন, কীর্তনের একজন নামী শিল্পী। তিনি সারা রাত গান টান গাইবেন। কিছু মনে করবেন না, আমি যাব না। নবী সাহেব খানিকক্ষণ কোনো কথা বললেন না। ওসমান সাহেব ভেবে পেলেন না হঠাৎ তাকে নেবার জন্য নবী এত ব্যস্ত কেন। তারা তার স্বভাব জানে। দল বেঁধে প্রকৃতি দেখা, সাহিত্য সভা করা, গানের আসর করা, এসবে তার কোনো কালেই কোনো আগ্রহ ছিল না। তিনি মৃদুস্বরে বললেন, নবী সাহেব রেখে দিই। এখনই রাখবেন না, মনিকার সঙ্গে কথা বলুন। ওসমান সাহেবের বিস্ময়ের সীমা রইল না। মনিকা কি তাকে তার সঙ্গে যাবার জন্য বলবে? সেই অনুরোধ না রাখার মতো মনের জোর কি তার আছে? বহুদিন পর মনিকার সঙ্গে তার কথা হচ্ছে। তার ধারণা ছিল মনিকার প্রতি তিনি এখন আর তেমন কোনো আকর্ষণ বোধ করেন না। কিন্তু ধারণা ঠিক নয়। ওসমান সাহেব টেলিফোন হাতে নিয়ে এক ধরনের উত্তেজনা অনুভব করলেন। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। কেউ কখনো হারায় না। মানুষের মনের মতো বিচিত্র আর কি আছে? কাউকে সে হারাতে দেয় না। বিশাল এক অন্ধকার ঘরে সমস্তই সাজানো। যে কোনো মুহূর্তে আলো ফেলে সে তুচ্ছতম বস্তুকেও আলোকিত করে। মনিকা শান্ত স্বরে বলল, শরীর কি বেশি খারাপ? না, খুব বেশি না। অনেকদিন দেখা হয় না তোমার সঙ্গে। লেখাটেকেও কিছু চোখে পড়ে না। লিখতে পারছি না। কেন? জানি না কেন। ক্ষমতা শেষ হয়ে গেছে বোধহয়, কিংবা ক্ষমতা হয়তো কোনো কালেই ছিল না। দুঃখবাদী কথাবার্তা বলছো কেন? ওসমান সাহেব হাসলেন, নিঃশব্দ হাসি। মনিকা টের পেল না। এই গভীর রাতে তোমাকে টেলিফোন করার কারণটি জানো? জানি, জ্যোৎস্না দেখা। না, সেটা তেমন কোনো কারণ নয়। জ্যোৎস্না দেখার জন্যে লঞ্চ ভাড়া করার দরকার নেই। ব্যবস্থা করা হলো নবীর জন্যে। নবীর খবর জানো নিশ্চয়ই? কি খবর? আজ রাত 8টার খবরে তো বলেছে। আমি খবর শুনিনি। নবী স্বাধীনতা পদক পেয়েছে সাহিত্যের সামগ্রিক অবদানের জন্যে। বাহ, খুব ভালো খবর। নবী নিশ্চয়ই উল্লসিত। না, সে গম্ভীর। বলছে পদকের জন্য আমি লিখি না। কিন্তু কথাটা ঠিক নয়। খবর শুনেই সে ছুটে এসেছে আমার কাছে। সেলিব্রেট করার জন্য কি করা যায় সে নিয়ে চিন্তাভাবনা। শেষে নদীবক্ষে ভ্রমণ ঠিক করা হলো। মনিকা হাসল, কি সুন্দর হাসি। তুমি আসতে পারছো না তাহলে? না, শরীরটা ভালো নেই। আর তাছাড়া কাল ভোরে গ্রামের বাড়ি যাচ্ছি, কিছুদিন থাকবো সেখানে। হঠাৎ গ্রামের বাড়িতে কেন? কোনো কারণ নেই, এমনি। আচ্ছা ঠিক আছে, পরে তোমার সঙ্গে দেখা হবে। মনিকা ফোন রেখে দিল। ওসমান সাহেব ঘুমোতে গেলেন। ঘুম আসবে না। শুয়ে শুয়ে বইটই পড়লে কেমন হয়, কিন্তু বাতি জ্বালাতেও ইচ্ছা করছে না। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন নবীর প্রতি তিনি কোনো ঈর্ষা বোধ করছেন না। কেন করছেন না? সাহিত্যের আসর থেকে তিনি কি নিজেকে নির্বাসিত করেছেন? এরকম কেন হলো? তার পুরনো বইগুলির এডিশন হচ্ছে না,
প্রকাশকরা উৎসাহিত বোধ করছে না। কেউ বোধহয় এসব বই আর চায় না। তারা এখন চাইবে নবীর মতো লেখকদের লেখা, যেখানে ঝলমল করবে প্রাণ। নবীর শেষ বইটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে একটা আলোড়ন হয়েছে। একজন লেখকের জন্য এর চেয়ে বড় পুরস্কার আর কি? আচ্ছা, তিনি কি আবার কোনোদিন লিখতে পারবেন? পাঠককে আলোড়িত করার মতো না হোক সাধারণ একটি লেখা? মনে হয় না। লেখা হবে না আর কোনোদিন। এখন তার নির্বাসনের কাল। তিনি ছটফট করতে লাগলেন। শেষ রাতে তন্দ্রার মতো হল। সেই তন্দ্রার মধ্যেই স্বপ্নে দেখলেন কিংকং ফিরে এসেছে, কিন্তু তার চোখ দুটি নষ্ট। সে গন্ধ শুঁকে শুঁকে পুরনো বন্ধুকে খুঁজে বের করতে চাচ্ছে, কিন্তু পারছে না। ওসমান সাহেব অপলাকে রানুর বাসায় দেখে অবাক হলেন। তার ধারণা ছিল সে হোস্টেলে। শেষ পর্যন্ত বোধহয় হোস্টেলে যায়নি। তিনি ওই প্রসঙ্গ তুললেন না। গ্রামের বাড়িতে যাচ্ছেন এই খবরটি দিলেন। অপলা বলল, সত্যি যাচ্ছেন? হ্যাঁ। কেন? এমনি কিছুদিন থাকব, শরীর ভালো লাগছে না। কতদিন থাকবেন? সেটা ঠিক করিনি। যাচ্ছেন কখন? এই তো ঘণ্টাখানেকের মধ্যে। রানু এই খবরে বিশেষ বিচলিত হল না। তার অফিসে যাবার তাড়া, বেশি সময় দিতে পারছে না। সে বলল, টগর বড় খালার বাসায় আছে, তুমি কি তার সঙ্গে দেখা করতে চাও? না, ওখানে কেন গিয়েছে? ওর সমবয়সী কিছু বন্ধুবান্ধব আছে ওখানে, কাল নিয়ে গিয়েছিলাম, তারপর আর আসতে চায় না। রানু মৃদুস্বরে বলল, আমাকে মনে হয় সে পছন্দ করে না। ওসমান সাহেব কিছু বললেন না। রানু বলল, তুমি যদি চাও তোমার সঙ্গে ওকে গ্রামের বাড়িতে নিয়ে যাবে, তাহলে নিতে পারো। টগর খুশি হবে। না, তার কোনো দরকার নেই। রানু বেশ খানিকক্ষণ চুপ করে থেকে বলল, নির্বাসনে যাচ্ছ? নির্বাসনে কেন যাব? লেখক সুলভ একটা চাল দেবার জন্যে। উঠি রানু। আকবরের মা আর তার ছেলে ওরা কোথায় থাকবে? ওদের বিথির সমিতিতে রেখে এসেছি। অপলা তাকে এগিয়ে দিতে নেমে এলো নিচ পর্যন্ত। মৃদুস্বরে প্রায় ফিসফিস করে বলল, দুলাভাই, আপনি কি আমাকে চিঠি লিখবেন? হ্যাঁ, লিখব। অপলা বলল চোখ মুছতে মুছতে, আমিও লিখব। অবাক হয়ে দৃশ্যটি দেখলেন ওসমান সাহেব। রানু, কেমন আছো তোমরা? কুশল জানতে চেয়ে চিঠি শুরু করা গেল। বিয়ের আগে যেসব চিঠি লিখেছি তার শুরু কেমন ছিল মনে করতে পারছি না। অনেক কিছুর সঙ্গে পুরনো স্মৃতিও বোধহয় আমাকে ছেড়ে যাচ্ছে। পুরনো কথা সহজে মনে পড়তে চায় না। বুড়ো হয়ে যাচ্ছি বোধহয়। চিঠির শুরুটা ভালো হয় না। তোমার নিশ্চয়ই ভুরু কুঁচকে উঠেছে। তবে একটা মজার কথা কি জানো? চিঠিতে এলেবেলে যাই লিখি না কেন, তুমি মন দিয়ে পড়বে। রাগ দেখানোর জন্য 2-3 লাইন পড়েই চিঠি ছুঁড়ে ফেলবে না। কেন পড়বে সেই কারণটিও বলি। কারণ তুমি যে রাগ করে চিঠি ফেলে দিয়েছ, এই দৃশ্যটি আমি দেখব না। যার উপর রাগ করলে সে যদি নাই জানল, তাহলে রাগ করার যৌক্তিকতাটা কোথায়? কাজে আমার ধারণা তুমি মন দিয়েই চিঠিটা পড়বে। ঠিক বলিনি? এখানে এসে পৌঁছেছি গত পরশু। বিকেল 4টায় যে ট্রেন পৌঁছানোর কথা, সেটা পৌঁছালো সন্ধ্যা 6টায়। আমার ধারণা ছিল দেখব সব বদলে গেছে, সব অচেনা, শহরতলি শহরতলি ভাব চলে এসেছে গ্রামে। কিন্তু সেরকম কিছুই দেখলাম না। সব কিছু আগের মতো আছে। আগের মতোই অনেক অপরিচিত মানুষ আমাকে জিজ্ঞেস করল, আপনার নাম? কই যাবেন? কোন গ্রাম? কার বাড়ি? এইসব প্রশ্নের উত্তর জানার তাদের কোনো দরকার নেই। তবু এমনভাবে জিজ্ঞেস করছে যেন উত্তরগুলি জানা না থাকলে এদের খুব মুশকিল হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এরা সবাই আগ্রহ করে বলল, আমাকে কিভাবে যেতে হবে? জুম্মা ঘরের ডান দিকের রাস্তা নিতে হবে না বাঁ দিকের রাস্তা নিতে হবে? যদিও আমি তাদের কাছে কিছুই জানতে চাইনি। রানু, নিশ্চয়ই তুমি অবাক হয়ে ভাবছ এইসব আমি কেন লিখছি। কারণ একটা আছে।
আমি মূল কথা বলার জন্যে আবহ তৈরি করছি। ভূতের গল্প বলবার আগে যেমন বাতি নিভিয়ে দেওয়া হয়, কথক গলার স্বর অনেকখানি নামিয়ে আনেন যাতে গা ছমছমানো একটা ভাব তৈরি হয়, এইরকম আর কি। এই পর্যন্ত লিখেই ওসমান সাহেব চেয়ার ছেড়ে উঠে পড়লেন। যা লিখতে চাচ্ছেন তা লিখতে পারছেন না। অবান্তর কথাবার্তা লেখা হচ্ছে, অবান্তর এবং অসত্য। স্টেশন থেকে বাড়ি আসবার পথে কেউ তাকে কিছু জিজ্ঞেস করেনি। গ্রাম আগের মতো আছে বলে তিনি যা লিখেছেন সেটাও সত্যি নয়, অনেকখানি বদলেছে। ইলেকট্রিসিটি এসেছে, কিছু কিছু বাড়িতে লম্বা বাঁশের মাথায় টিভি অ্যান্টেনা। এই গ্রাম ভিন্ন ধরনের গ্রাম, আগের চেনা গ্রাম নয়। তিনি কি জেনে শুনেই সমস্ত অস্বীকার করতে চাইছেন, ভান করছেন সব আগের মতোই আছে? তাছাড়া মূল কথা বলবার জন্য আবহ তৈরি করছি, এর মানেই বা কি? তার কি মূল কথা সত্যি সত্যি কিছু আছে? ওসমান সাহেব বিরক্ত গলায় ডাকলেন, আইনুদ্দিন, আইনুদ্দিন। আইনুদ্দিন প্রায় ছুটে এলো। কিছু কইতেছেন ভাইজান? কটা বাজে দেখো তো। আইনুদ্দিন বোকার মতো তাকিয়ে রইল। বাড়িতে নিশ্চয়ই কোনো ঘড়ি নেই। তিনি তার রিস্টওয়াচ ফেলে এসেছেন। লেখক সুলভ অন্যমনস্কতার কোনো ব্যাপার নয়, ঘড়ি ফেলে এসেছেন ইচ্ছা করেই। রওনা হবার শেষ মুহূর্তে তার মনে হল, ঘড়ি, কলম, কাগজ এইসব না নিয়ে গেলে কেমন হয়? একজন নাগরিক মানুষের পুরোপুরি মুক্তির জন্যে এইসব সরঞ্জাম না থাকা একটি পূর্ব শর্ত। জর্জ ম্যারন নামের এক আমেরিকান কবি বৎসরের একটি মাস নগর ছেড়ে অরণ্যে ঢুকে পড়তেন। কিছুই থাকত না তার সঙ্গে, কাপড় পর্যন্ত নয়। খাদ্য সংগ্রহ করতেন বন থেকে। তাতে অবশ্য সাহিত্যের তেমন কোনো লাভ হয়নি। জর্জ ম্যারন নিম্নমানের কবিতাই লিখেছেন। বনবাসের ফল হিসেবে কোনো মুক্ত মানুষের কবিতা লেখা হয়নি। আইনুদ্দিন, জি? ঠিক আছে, তুমি যাও। কয়টা বাজে যাই না এতাম? না, দরকার নেই, তুমি যাও। আইনুদ্দিন চিন্তিত মুখে বের হয়ে গেল। ওসমান সাহেব নিশ্চিত হলেন কিছুক্ষণের মধ্যেই সে একটি ঘড়ি জোগাড় করবে। এখানে পৌঁছানোর একদিন পরে তিনি আইনুদ্দিনের কাছে কাগজ এবং কলম চেয়েছিলেন। আইনুদ্দিন বিব্রত ভঙ্গিতে বলেছিল, কাগজ কলম তো ভাইজান নাই, আইনা দিমু? থাক, দরকার নেই, স্টেশনের কাছে এক দোকানে পাওয়া যায়। লাগবে না। আইনুদ্দিন চলে গেল। সন্ধ্যাবেলা তিনি দেখলেন তার বিছানার পাশের টেবিলে কাগজ এবং দুটি বল পয়েন্ট কলম, একটি লাল এবং একটি কালো। দুটি দুকালির কলম সে কিনল কেন? ওসমান সাহেব এই বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ভাবলেন। মাঝে মাঝে তুচ্ছ জিনিস নিয়ে চিন্তা করতে তার ভালো লাগে। বিনা কারণে কেউ কিছু করে না। আইনুদ্দিনের দুটি কলম কেনার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে, যা শুধু আইনুদ্দিনই জানে। ওসমান সাহেব বারান্দায় চলে গেলেন। সূর্যের দিকে তাকিয়ে যদি সময় টের পাওয়া যায়। তার কাছে মনে হলো 11টার মতো বাজে। উঠোনময় ধান শুকোতে দেওয়া হয়েছে। আইনুদ্দিনের মেয়ে কঞ্চি হাতে বসে আছে উঠোনে। মেয়েটির বয়স 6-7। রোদের আঁচে তার ফর্সা গাল লাল হয়ে আছে। কাক এসে ধানে বসা মাত্রই সে তার কঞ্চি নাড়ছে এবং মুখে বলছে, হুস। কাজটি সে করছে খুব আগ্রহ নিয়ে। ওসমান সাহেব অনেকক্ষণ দাঁড়িয়ে দৃশ্যটা দেখলেন। হঠাৎ করে তার মনে হলো, শুধু কাক কেন ধান খেতে আসে, অন্য পাখিরা কেন আসে না? উঠোনে ধান পড়ে থাকবে, রং বেরঙের পাখিরা আসবে ধান খাবার জন্যে। দৃশ্যটি কল্পনা করতেই ভালো লাগে। মেয়ে, তোমার নাম কি? মেয়েটি গম্ভীর মুখে বলল, বাতাসি। তিনি হাসতে হাসতে বললেন, আচ্ছা বাতাসি, শুধু কাক ধান খেতে আসে, অন্য পাখিরা কেন আসে না, এর কারণ তুমি জানো? জানি। কি কারণ? কাউয়া মানুষের ডরায় না, পক্ষী ডরায়। চমৎকার জবাব। তার চেয়েও চমৎকার হচ্ছে মেয়েটির তৎক্ষণাৎ জবাব দেবার ভঙ্গি। মেয়েটি জবাব দেবার পরও চিন্তিত মুখে তাকিয়ে আছে তার দিকে। ওসমান সাহেব বললেন, তুমি স্কুলে পড়ো? মেয়েটি সেই প্রশ্নের জবাব না দিয়ে বলল, চড়ুই পাখি আহে, চড়ুই পাখি ধান খায়। তিনি সত্যি সত্যি বিস্মিত হলেন। পাখি ধান খায় না কেন, এই প্রশ্ন বাতাসিকে বিচলিত করেছে।
সে ভাবতে শুরু করেছে। তুমি স্কুলে পড়ো না? না। কেন, স্কুল নেই এদিকে? আছে। পড়তে ইচ্ছে করে না? না। ধান পাহারা দিতে ভালো লাগে? মেয়েটি এই প্রশ্নের জবাব দিল না। ওসমান সাহেবের মনে হলো জবাব না দেবার কারণ হচ্ছে সে ভাবতে শুরু করেছে। চট করে কিছু বলবে না, ভেবে চিনতে বলবে। তিনি উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে তার মনে হলো সম্পূর্ণ কর্মশূন্য তৃতীয় দিনটি তার শুরু হয়েছে। খুব একটা খারাপ তো লাগছে না। এই কদিনে একবারও লেখালেখির কথা মনে হয়নি, কোনো গল্পের প্লট নিয়ে মাথা ঘামাননি। বেশিরভাগ সময়ই কাটিয়েছেন বারান্দায় বসে। আইনউদ্দিনের ঘর সংসার লক্ষ্য করেছেন বলাটা ঠিক নয়। তাকিয়ে তাকিয়ে দেখেছেন আইনউদ্দিনের স্ত্রী ধান মেলে দিচ্ছে, ধান সিদ্ধ করবার জন্য আগুন জ্বালাচ্ছে। আইনউদ্দিন গরুর জন্য ভাতের ফ্যান নিয়ে যাচ্ছে। ঘটনাগুলো চোখের সামনে ঘটেছে, এই পর্যন্তই। একে লক্ষ্য করা বলা চলে না। এই পরিবারটির দিকে তাকিয়ে থাকতে থাকতে ওসমান সাহেবের ভালো লাগছে। কর্মব্যস্ত মানুষ দেখতে ভালো লাগে। একবার তিনি কল্যাণপুরের দিকে গিয়েছিলেন। হঠাৎ চোখে পড়ল একটা গোটা পরিবার ইট ভাঙতে বসেছে। মা, বাবা, দুটি ছোট ছেলে, একজন অতি বৃদ্ধা মহিলা। সবাই ইট ভাঙছে মহা উৎসাহে। কঠিন পরিশ্রমের এই কাজে তারা একটা উৎসবের ভাব নিয়ে এসেছে। বৃদ্ধ মহিলাটি মাঝে মাঝে কি যেন বলছে, গোটা পরিবার হেসে উঠছে। মুগ্ধ করে দেবার মতো একটি ছবি। ওসমান সাহেব আটকা পড়ে গেলেন। বেড়াচ্ছেন এরকম ভান করে এদের পাশ দিয়ে কয়েকবার হেঁটে গেলেন। বাসায় ফিরে রানুকে খুব উৎসাহ নিয়ে ঘটনাটা বলতেই রানু বলল, ইট ভাঙছিল ওই বউটির বয়স কত? কেন? ওই বউটির বয়স নিশ্চয়ই কম, দেখতেও রূপসী। ইট ভাঙবার সময় তার গায়ের কাপড় নিশ্চয়ই এলোমেলো হয়ে যাচ্ছিল। এই জন্যই দৃশ্যটি তোমার কাছে স্বর্গীয় মনে হচ্ছিল। ইট ভাঙা কোনো স্বর্গীয় ব্যাপার নয়, কষ্টের ব্যাপার। ওসমান সাহেব থমকে গিয়েছিলেন, কারণ ওই বউটির সত্যি সত্যি মায়াকাড়া চেহারা ছিল। রানুর কথা উড়িয়ে দেয়া সম্ভব হয়নি। আজ যে আইনউদ্দিনের ঘর সংসার তার ভালো লাগছে, এর পেছনে কি ফ্রয়েডীয় কিছু কাজ করছে? সম্ভবত নয়। আইনউদ্দিনের স্ত্রীকে তিনি দেখেননি। সে কাজ করছে নতুন বউয়ের মতো লম্বা একটা ঘোমটা টেনে। তবে অনুমান করা যাচ্ছে বউটি দেখতে ভালো, কারণ বাতাসি মেয়েটি সুন্দর দেখতে। মার মতো হয়েছে নিশ্চয়ই। তিনি সিগারেট ধরিয়ে বাতাসিকে লক্ষ্য করতে লাগলেন। মেয়েটি এখন নিজের মনে কথা বলছে, ছড়া টড়া কিংবা কোনো গ্রাম্য গান। কারণ তার মাথা দুলছে। ছন্দের ব্যাপার ছাড়া মাথা দুলবে না। কাছে দাঁড়িয়ে শুনতে পারলে হতো, কিন্তু কাছে যাওয়া মাত্র এই মেয়ে চুপ করে যাবে। তাছাড়া মেয়েটির ব্যক্তিগত সংলাপে হঠাৎ উপস্থিত হওয়াটা কি ঠিক? ওসমান সাহেব অন্যমনস্ক ভঙ্গিতে এগিয়ে গেলেন। মেয়েটি মাথা দুলিয়ে দুলিয়ে গানের মতো গাইছে। ভাত খাইছে, ধান খাইছে, কলাই খাইছে কে। গানের কলি এই একটি, ঘুরে ফিরে তাই সে গাইছে। সুরও সম্ভবত তার নিজের। ওসমান সাহেব এক ধরনের বিষণ্ণতা অনুভব করলেন। যে গান একা একা গাওয়া হয় সেটা নিঃসঙ্গতার গান। তার সুর নিঃসঙ্গতা এনে দেবেই। মেয়েটি তার দিকে তাকিয়ে হাসল, কিন্তু গান বন্ধ করছে না। সম্ভবত সে বুঝতে পারছে শহর থেকে আসা এই মানুষটি তার গান পছন্দ করছে। শিশুরা অনেক কিছু বুঝতে পারে। মিলির চিঠি এসেছে, দুটি চিঠি, এবং দুটি চিঠিতে একই কথা লেখা, একই বক্তব্য, একটি শব্দও এদিক ওদিক নয়। দুটি চিঠি পাঠানোর কারণ ওসমান সাহেব ধরতে পারলেন। একটি হারিয়ে গেলেও অন্যটি যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা। অদ্ভুত সব চিন্তা মিলির মাথাতেই খেলে। চিঠির ভাষা গুরু গম্ভীর এবং আপনি আপনি করে লেখা, যেন পরীক্ষার খাতায় চিঠি লেখা হচ্ছে। একটু এদিক ওদিক হলেই নাম্বার কাটা যাবে। শ্রদ্ধেয় ভাইয়া, আমার সালাম জানবেন। আপনি বিগত এক সপ্তাহ যাবৎ বাইরে আছেন। আমরা সবাই অত্যন্ত চিন্তাগ্রস্ত। এদিকে কয়েকদিন আগে আমি একটি পত্রিকায় পড়লাম, এই মাস বৃশ্চিক রাশির জাতকের জন্য খুব খারাপ মাস।
আমি পত্রিকার লেখাটি আপনার জন্য লিখে দিচ্ছি। বৃশ্চিক রাশির জাতকের ওপর শনি এ মাসে পূর্ণ প্রভাব ফেলবে। দুর্ঘটনা, স্বাস্থ্যহানি, আত্মীয় বিয়োগ প্রভৃতি ঘটার সম্ভাবনা। নতুন বন্ধু তৈরিতে বিরত থাকুন। নিতান্ত প্রয়োজন না হলে ভ্রমণে না যাওয়াই ভালো। ভাইয়া, আপনি তো এসব বিশ্বাস করেন না, কিন্তু এগুলি সত্যি। প্রথম প্রথম আমিও বিশ্বাস করতাম না। একদিন পত্রিকায় দেখলাম ধনুরাশির জাতকের জন্যে আজকের দিনটি অশুভ, দুর্ঘটনা যোগ আছে। তবু আমি বাইরে গেলাম। পরে কি হলো তা তো আপনি জানেন। রিকশা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে 1 মাস হাসপাতালে। যাই হোক, চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসবেন। টগর আপনার জন্য খুব কান্নাকাটি করছে। সেদিন গিয়েছিলাম ভাবির কাছে, নিউ পল্টন লাইনে। আপনার কথা উঠতেই টগর এমন কাঁদতে লাগল, আমি নিজেও কাঁদলাম। তাছাড়া টগরের শরীরও খুব খারাপ। কয়েকদিন ধরে 103 জ্বর চলছে। ডাক্তারেরা আশঙ্কা করছে হয়তোবা টাইফয়েড। পুনশ্চ ভাইয়া, ও আমাকে একটুও ঘর থেকে বের হতে দেয় না, গেটে তালা বন্ধ করে রাখে। ও ভালো কথা। আমি ইন্ডিয়া যাচ্ছি চিকিৎসার জন্যে। আপনার জন্য কিছু আনতে হলে জানাবেন। ওসমান সাহেব চিঠিটি বেশ কয়েকবার পড়লেন। মিলি তার স্বভাব মতো মিথ্যায় ভরিয়ে চিঠি দিয়েছে। পা ভাঙার কোনো ব্যাপার তার জীবনে ঘটেনি। টগর তার জন্যে কাঁদছিল, এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। টগরের মধ্যে এই জাতীয় আবেগ নেই। থাকলেও তা গোপনে, অন্য কেউ তার খোঁজ জানবে না। আর জ্বরের ব্যাপারটি তো শেষ মুহূর্তে বানানো হয়েছে। গুরুত্ব বাড়ানোর জন্য লেখা হয়েছে ডাক্তাররা আশঙ্কা করছে হয়তোবা টাইফয়েড। ডাক্তাররা, অর্থাৎ একজন ডাক্তার নয়, কয়েকজন ডাক্তার। খবরগুলো যে মিথ্যা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রানুরা এখন নিউ পল্টন লাইনে থাকে না। তিনি নিজের মনেই খুব হাসলেন। মন ভালো করে দেবার মতো চমৎকার একটি চিঠি। চিঠিতে কেউ একজন বলছে, ফিরে এসো। সেই বলার আন্তরিকতা ফুটে উঠেছে প্রতিটি অক্ষরে। মানুষ বাঁধা পড়বার জীব নয়, কিন্তু তাকে বাঁধবার আয়োজনই বোধহয় সবচেয়ে প্রবল। তিনি গভীর রাত পর্যন্ত জেগে রইলেন। চমৎকার একটি চিঠি লিখলেন মিলিকে। সেখানে কিংকংয়ের কথা লেখা হল। ওসমান সাহেব লিখলেন, আমার কেন জানি মনে হয় আমি সারা জীবন একেই খুঁজে বেড়াচ্ছি। তার ছায়া দেখতে চেয়েছি প্রিয়জনদের মধ্যে। একটা অলৌকিক বিশ্বাস লালন করেছি নিজের মধ্যে যে একদিন না একদিন কিংকং ফিরে আসবে। কিন্তু হারিয়ে যাওয়া কেউ বোধহয় কখনো ফেরে না। চিঠিটি পাঠানো হল না। তার মনে হল মিলি এই চিঠির অর্থ বুঝতে পারবে না। মন গড়া মানে দাঁড়া করিয়ে নিজের মনে কাঁদবে। মিলি বড় ভালো মেয়ে, তাকে কাঁদাতে ইচ্ছা করে না। দোতলার ঘর, বারান্দা, বাড়ির পেছনের পুকুর ঘাট, এর মধ্যেই ওসমান সাহেবের জীবনযাত্রা চলতে লাগল। খারাপ লাগল না মোটেই, বরং ভালোই লাগতে লাগল। কাক তাড়ানোর ব্যাপারে বাতাসিকে সাহায্য করবার জন্যেও তিনি বসতে শুরু করলেন। আইনউদ্দিন এবং তার স্ত্রী কিছুটা অস্বস্তি বোধ করতে লাগল। এই মানুষটিকে তারা ঠিক বুঝতে পারছে না। গ্রামের মানুষেরা রহস্যময়তা পছন্দ করে না। আইনউদ্দিনের ধারণা ছোট সাহেবের মাথায় ছিট আছে। তার স্ত্রী তাকে ঠিক সমর্থন করেনি, কিন্তু গত রাতে তার মনেও সন্দেহ দেখা দিয়েছে। কারণ আইনউদ্দিনকে ডেকে ওসমান সাহেব বলেছেন, একটা কালো রঙের কুকুরের বাচ্চা জোগাড় করে দিতে পারো? আইনউদ্দিন অবাক হয়ে তাকিয়েছে। তিনি বলেছেন, আমি একটা কুকুর পুষতে চাই, তবে কালো রং হতে হবে। কেন? কিংকংয়ের রং ছিল কালো। আইনউদ্দিন একবার বলতে চাইল, কিংকং কে? সে বলল না। কুকুরছানা খুঁজে আনলো একটি। তাকে দেখা মাত্র ওসমান সাহেব রেগে গেলেন। এক্ষুনি কি ফেলে দিয়ে এসো। আইনউদ্দিন ফেলে দিয়ে এলো। সে রাতে ওসমান সাহেব কিছু খেলেন না, অনবরত বারান্দায় পায়চারি করলেন। আইনউদ্দিন ও তার স্ত্রী দূর থেকে অবাক হয়ে তাকিয়ে রইল। তিনি অবেলায় ঘুমিয়ে পড়েছিলেন। খিলখিল হাসির শব্দে ঘুম ভাঙল।
বাতাসি হাসছে, তার মানে রাত হয়নি। রাত বেশি হলে বাতাসি জেগে থাকত না, কিন্তু তার কাছে মনে হচ্ছে অনেক রাত। আইনুদ্দিন ঘরে কোনো আলো দিয়ে যায়নি, অবশ্যই তার দরকারও নেই। ঘরে প্রচুর আলো, আকাশ ভেঙে জ্যোৎস্না নেমেছে, কিংবা কে জানে আজ হয়তো হঠাৎ কোনো কারণে 2টি চাঁদ উঠেছে। ওসমান সাহেব উঠে বসলেন। বিছানার এক অংশ, পড়ার টেবিল এবং আলনায় চাঁদের আলো এসে পড়েছে। সে আলো নদীর জলের মতো কাঁপছে। এরকম মনে হচ্ছে কেন? চোখের ভুল নাকি? তিনি বারান্দায় এসে দাঁড়ালেন। বিস্তীর্ণ মাঠে সত্যি সত্যি জ্যোৎস্নার ঢেউ, মাঝে মাঝেই ফুলে ফেঁপে উঠছে। তার কেমন যেন ভয় করতে লাগল। তিনি কাঁপা গলায় ডাকলেন, আইনুদ্দিন, আইনুদ্দিন। আইনুদ্দিন তার ডাক শুনতে পেল না। সে উঠোনে বসে চাঁদের আলোয় দড়ি পাকাচ্ছে। লম্বা ঘুমটা দিয়ে তার বউ বসে আছে তার পাশে। বাতাসি একটি কঞ্চি হাতে নিয়ে উঠোনের এক মাথা থেকে অন্য মাথায় ছুটে ছুটে যাচ্ছে এবং অনবরত হাসছে। চমৎকার একটি ছবি, এত চমৎকার যে মনে হয় এরকম কিছু সত্যি সত্যি ঘটছে না। এই ছবিটি বিশুদ্ধ কল্পনা। ওসমান সাহেব দৃষ্টি ফিরিয়ে নিলেন মাঠে। আবার তার ভয় ভয় করতে লাগল। তিনি আবার ডাকলেন, আইনুদ্দিন। আইনুদ্দিন দড়ি ফেলে উঠে এলো। তার বউ মাথার ঘুমটা অনেকখানি টেনে দিল। বাতাসি হাতের কঞ্চি ফেলে তার দিকে হাত নাড়তে নাড়তে বিজবিজ করে কী সব বলতে লাগল। কোনো গ্রাম্য ছড়া বোধ হয়। এ মেয়েটি প্রচুর ছড়া জানে। এক মুহূর্তের জন্য না থেমেও সে অনবরত নতুন ছড়া বলতে পারে। তার মার কাছ থেকেই শিখেছে নিশ্চয়ই, কারণ বাতাসিকে তিনি কখনো বাড়ির বাইরে যেতে দেখেননি। আইনুদ্দিন হাতে একটি হ্যারিকেন নিয়ে বারান্দায় উঁকি দিল। নিচু গলায় বলল, ভাইজানের শরীর এখন কেমন? শরীর ভালোই। কটা বাজে আইনুদ্দিন? আইনুদ্দিন বিব্রত মুখে দাঁড়িয়ে রইল। এই বাড়িতে কোনো ঘড়ি নেই। কার কাছ থেকে একটা ঘড়ি নিয়ে এসেছিল তিনি ফেরত পাঠিয়েছেন। তার মনে হয়েছিল বন্ধনহীন অবস্থায় সময়কে দেখতে ভালোই লাগবে। গভীর রাতে ঘুম ভাঙলে জানা যাবে না কটা বাজে, রাত কাটতে কত দেরি। সময়ের কাছে নিজেকে সমর্পণ। কিন্তু আজ হঠাৎ করেই সময় জানতে ইচ্ছে হচ্ছে। আইনুদ্দিন, জি? কটা বাজে জেনে আসতে পারবে? পারমু। যাও জেনে এসো। চা খাবেন ভাইজান? না, চাটা কিছু খাবো না। আজ কি পূর্ণিমা? যে না, কাইল লক্ষ্মী পূজা। ওসমান সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, মাঠের উপর চাঁদের আলো এমন ওঠানামা করছে কেন? দেখতে পাচ্ছ? আইনুদ্দিন অবাক হয়ে তাকালো মাঠের দিকে। সে তেমন কিছু দেখতে পেল না। দেখতে পাচ্ছ না? বাতাসে ঘাস কাঁপতাছে, সেই জন্য এমন মনে হয়। আপনি ভিতরে গিয়ে বসেন ভাইজান। কেন? আপনার শরীরটা ভালো না। আজ কি বার? বুধবার। তিনি ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। বুধবার টগরকে দেখতে যাবার দিন। অনেকদিন তাকে দেখতে যাওয়া হয় না। টগর প্রতি বুধবার তার জন্য অপেক্ষা করে। কিছুদিন করবে, তারপর আর করবে না। কোনো একটি বিশেষ কিছুর জন্যে মানুষ দীর্ঘদিন অপেক্ষা করতে পারে না। মানুষ প্রতিবারই নতুন কিছুর জন্য প্রতীক্ষা করতে ভালোবাসে। ভাইজান, বলো। ডাক্তার সাহেবরে খবর দেই? কেন? আপনি শরীরটা বালা না। আমার শরীর ভালোই আছে। আর শোনো, ঘড়ি আনার দরকার নেই। রাইতে কি খাইবেন? কিছু খাবো না। হারিকেন রেখে তুমি নিচে চলে যাও। আইনুদ্দিন চিন্তিত মুখে নেমে গেল। ওসমান সাহেব নিশ্চিত সে উঠোনে বসা তার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ গুজগুজ করে কথা বলবে, তারপর রওনা হবে ডাক্তারের কাছে। সময় জেনে আসবে এবং খুব সম্ভবত ডাক্তারকেও সঙ্গে নিয়ে আসবে। ডাক্তার ভদ্রলোক এসে আর উঠতে চাইবেন না, অনবরত কথা বলবেন। এখানে তার কথা বলার মতো লোক নেই হয়তো। গতকাল ভদ্রলোক প্রথম এসেছিলেন। বুড়ো ধরনের একজন মানুষ,
এই গরমেও স্যুট পরা। স্যুটটি পুরনো এবং ময়লা, কিন্তু গলার টাইটি ঝকঝক করছে। সম্ভবত আজই ট্রাঙ্ক খুলে বের করা হয়েছে। আপনি যে এখানে আছেন জানতামই না। আইনুদ্দিনের কাছে শুনে অবাকই হলাম। আমার স্ত্রীকে বললাম, সেও আসতে চাচ্ছিল। আমার ছেলেমেয়েরা থাকলে সঙ্গে সঙ্গে চলে আসত। ওরা আবার খুব সাহিত্য পাগল। একজন কবিতা লিখে ছদ্মনামে, বিভিন্ন পত্রপত্রিকায় লিখে বের হয়। আপনার চোখে পড়েছে বোধ হয়, সানজা করিম। একটা কবিতার বই বের করতে চায়। বহু খরচান্ত ব্যাপার, কি বলেন? এদিকে আবার বই না হলে কেউ কবি বলে স্বীকার করতে চায় না। ভালো লিখছে না খারাপ লিখছে এটা কেউ দেখতে চায় না, দেখতে চায় কটা বই আছে। কোয়ালিটি নিয়ে কারোর মাথা ব্যথা নেই, সবাই চায় কোয়ান্টিটি। ঠিক বলছি কিনা বলেন? ভদ্রলোক অনবরত কথা বলতে লাগলেন। নিজেই প্রশ্ন করছেন, নিজেই জবাব দিচ্ছেন, আবার প্রশ্ন করছেন, আবার জবাব দিচ্ছেন। অত্যন্ত বিরক্তিকর অবস্থা। আইনুদ্দিন কি মনে করে তাকে নিয়ে এসেছে কে জানে। ভদ্রলোকের সঙ্গে ডাক্তারি ব্যাগ, প্রেশার মাপার যন্ত্র। কাজেই দেখা সাক্ষাতের জন্য আসেননি, চিকিৎসার জন্য এসেছেন। এখন বলেন ভাই, আপনার কি অসুবিধা? আমার কোনো অসুবিধা নেই। সে কি? আইনুদ্দিন যে বলল। ও ঠিক বলেনি। ঘুম হচ্ছে না নাকি? সারা রাত বারান্দায় হাঁটাহাঁটি করেন? আমি এমনিতেই রাত জাগি। তা তো জাগতেই হয়, লেখক মানুষ। আপনারা নাক ডাকিয়ে ঘুমলে চলে নাকি? ওসমান সাহেব ঠান্ডা গলায় বললেন, আপনি অন্য একদিন আসুন, আজ আমি একটু ব্যস্ত। ডাক্তার অবাক হয়ে বলল, প্রেশার মাপবেন না? জি না। টেবিলের উপর হ্যারিকেন জ্বলছে। সুন্দর করে সাজানো টেবিল, কাগজ কলম ও পিরিচে ঢাকা পানির গ্লাস। ওসমান সাহেব লক্ষ্য করলেন দুটি পেন্সিলও রাখা আছে। পেন্সিল দুটি কাল ছিল না, আজই আনা হয়েছে এবং আইনুদ্দিনের স্ত্রী এক ফাঁকে রেখে গেছে। তার মনে হলো এই টেবিলে কোথাও যেন মিলির ছোঁয়া আছে। ওসমান সাহেব বুঝতে পারলেন না হঠাৎ করে মিলির কথা কেন মনে হলো। এরকম মনে হওয়ার কারণ কি পেন্সিল দুটি? মিলিও লেখার টেবিল গোছাবার সময় কলমের পাশাপাশি দুটি পেন্সিল রাখত। পেন্সিল তিনি ব্যবহার করেন না, মিলিকে বলেছেন অনেকবার। লিখতে বসে প্রতিবারই তিনি পেন্সিল দুটি ড্রয়ারে রাখতেন এবং প্রতিবারই মিলি তা বের করে টেবিলে সাজিয়ে রাখত। মজার ব্যাপার হল, মিলির আগ্রহ এই টেবিলেই সীমাবদ্ধ ছিল। কি লেখা হলো না হলো তা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। বিয়ের পরও রোজ রানুকে টেলিফোন, হ্যালো ভাবি, ভাইয়ার টেবিল গোছানো হয়েছে? হ্যাঁ হয়েছে। টেবিল ক্লথ বদলে দিয়েছ তো? রোজ নতুন টেবিল ক্লথ না দিলে সে লিখতে পারে না। 7টা টেবিল ক্লথ আছে তার জন্যে। কোনায় শনি রবি লিখে দিয়েছি। আমি জানি, তুই আমাকে বলেছ অনেকবার। ভাবি দেখো তো আজ কি সোমবার লেখা টেবিল ক্লথ আছে কি না? না থাকলে ভাইয়া কিন্তু লিখতে পারবে না। শোনো মিলি, লেখাটা তৈরি হয় মাথায়, টেবিল ক্লথের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তুমি কাইন্ডলি দেখে শোনো ভাবি, 1 মিনিটের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আরেকটা কথা ভাবি, উপন্যাসটা শুরু করেছিল সেটা কপিসটা লিখেছে সেটা আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে বলবো। এখন টেলিফোন রাখি? না ভাবি, এখনই রাখবে না, আর একটু কথা বলি। ওসমান সাহেব টেবিলের সামনে বসলেন, হ্যারিকেনের আলো কমিয়ে দিলেন, এক চুমুক পানি খেলেন। গ্লাসের নিচে রাখা রানুর চিঠিটি আবার পড়লেন। 5-6 লাইনে লিখেছে, মিলিকে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে। কাজটা ভালো হয়নি, সম্ভব হলে তুমি ওকে দেশে নিয়ে আসার চেষ্টা করো। কি চেষ্টা তিনি করবেন? কার কাছে যাবেন? আর ওরাই বা তার কথা কেন শুনবে? বাতাসে এসে দাঁড়িয়েছে পর্দা ধরে, সে ভেতরে ঢোকে না। এই ঘরে ঢোকা বোধহয় তার নিষেধ আছে। ওসমান সাহেব বললেন, কি খবর বাতাসি? বাতাসি হাসি মুখে বলল, ইরল বিরল সিরল পাতা, হাত্তির মাথাত কলা পাতা। বলেই সে ছুটে নেমে গেল নিচে। মেয়েটির কথা বলার ভঙ্গি, ছুটে পালাবার ভঙ্গির মধ্যে কি মিলির কোনো ছাপ আছে? সে কি ছেলেবেলায় এরকম কোনো ছড়া বলতো? কিছুই মনে পড়ছে না। কোনো প্রিয়জন হঠাৎ করে অনেক দূরে চলে গেলে তার কথা বারবার মনে পড়ে, পুরনো সব স্মৃতি ভেসে ওঠে। কথাটা কি ঠিক? বোধ হয় না।
অনেক চেষ্টা করেও তিনি মিলি প্রসঙ্গে পুরনো কিছু মনে করতে পারলেন না। ওসমান সাহেব কাগজের উপর ঝুঁকে পড়লেন এবং অত্যন্ত দ্রুত লিখতে শুরু করলেন। কল্যাণী আশু, মিলি, আজ আমাদের গ্রামের বাড়িতে অদ্ভুত একটা কাণ্ড হয়েছে। প্রচণ্ড জ্যোৎস্না হয়েছে। অবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ জেগে দেখি ঘরে আলোর বন্যা। বন্যার জলের মতোই থই থই করছে জ্যোৎস্না। একবার ভাবলাম দুটো চাঁদ উঠল নাকি আকাশে। বারান্দায় গিয়ে দেখি আইনুদ্দিন তার স্ত্রীকে নিয়ে দড়ি পাকাচ্ছে। তাদের ছোট্ট মেয়েটি কঞ্চি হাতে ছোটাছুটি করছে। কি অপূর্ব এক ছবি! এই ছবি এ ভুবনের নয়, অন্য ভুবনের। আনন্দে আমার চোখ ভিজে উঠল। মিলি, সমগ্র জীবনে আমি এমন একজন মানুষ হতে চেয়েছিলাম যার ভেতর কোনো রকম ক্ষুদ্রতা থাকবে না, যে এই পৃথিবীর সুন্দর যা কিছু আছে তাকে স্পর্শ করবে। বাতাসি আবার এসে দাঁড়িয়েছে। আবার কি একটা ছড়া বলল? ওসমান সাহেব তার দিকে তাকিয়ে হাসলেন, আবার লিখতে শুরু করলেন। বাতাসি তাকিয়ে আছে, সে ভেতরে এসে ঢুকল। এই অদ্ভুত মানুষটিকে তার বড় ভালো লাগে। আজ কেন জানি অন্য দিনের চেয়েও ভালো লাগছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়। আজ ৮ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পকথন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।